গুরুত্বপূর্ণ। আপনি দেখেন বাড়িতে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ডাকাতি বেড়েছে, প্রচুর ডাকাতির কথা আমরা শুনি। এটা কিন্তু খুব নিকট অতীতে আমরা শুনি নাই। ছিনতাই অনেক গুণ বেড়েছে। দেখুন বাংলাদেশে অলরেডি মূল্যস্ফীতি এখন ডাবল ডিজিটে, খাদ্যের 14%। অর্থনীতিবিদরা বলছেন খাদ্যের মূল্যস্ফীতি 14%। সেখানে যখন আপনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ভ্যাট বসাবেন, তখন মূল্যস্ফীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং সাধারণ মানুষের অবস্থা কি হবে? এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, অন্তর্বর্তীকালীন সরকার সবারই বিএনপিরও এক ধরনের সমর্থন আছে, এর প্রতি বড় ধরনের সমর্থন আছে, সবারই সমর্থন আছে। তারপরেও কেন যুগপৎ আন্দোলনের প্রয়োজনীয়তা আপনারা উপলব্ধি করছেন এই মুহূর্তে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেফিনেটলি এই সরকারটি যখন গঠিত হয়েছে তখন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান খুব স্পষ্ট ভাষায় বলেছেন এই সরকারটি আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং আপনি লক্ষ্য করেছেন এই সরকার ক্ষমতা নেবার পরে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবার পরে 5 মাসের অধিক সময় পার হয়েছে। বিএনপি কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে বলেই আমরা মনে করি। ইভেন প্রথম যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরটি আসে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ছোট ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেখানে তিনি একটি ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছেন, সকলকে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং তার এই ছোট্ট বক্তব্যটি বাংলাদেশে সেই সময়ে আরো অনেক রক্তপাত হতে পারার সম্ভাবনাকে থামিয়ে দিয়েছিল বলেই অনেকে বিশ্বাস করে। কারণ তার উপরে যে ধরনের নৃশংসতা গত 15 বছর ধরে চলেছে, সেটার পাল্টা কোনো কথা যদি তিনি সে সময়ে বলতেন, বিকজ সেই সময়টা খুবই ভালনারেবল একটা সময় ছিল, ওই সময় যদি তিনি বলতেন তাহলে কেবলমাত্র যে তার দলের নেতা কর্মীরাই পথে নামতেন এবং এক ধরনের অরাজকতা তৈরি হতো তাই নয়, সাধারণ মানুষও কিন্তু পথে নেমে আসতো। সেই জায়গাটিতে আমি মনে করি যে বিএনপির চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারম্যান দুজনেই অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, রাজনৈতিক প্রুডেন্স যেটাকে বলে পলিটিক্যাল প্রুডেন্স, সেটার পরিচয় তারা দিয়েছেন এবং এক ধরনের ধৈর্য এবং সহনশীলতা আমরা লক্ষ্য করেছি। সেটা কিন্তু 5 মাসে তার কোনো ব্যতিক্রম হয়নি। বাট এখন আমরা লক্ষ্য করছি যে এই সরকার, আপনি দেখেন গতকালকেই বোধহয় হঠাৎ করে একটি সিদ্ধান্ত আসলো যে রাজস্ব আদায় করতে হবে। 42,000 কোটি টাকার একটি ঘাটতি আছে। 5 মাসের রাজস্ব তারা যা ভেবেছিল সেখান থেকে সেটা পূরণের জন্য তারা ফল, গ্যাস, তারপরে মোবাইলে কথা বলা, রেস্টুরেন্টের বিল, বিস্কিট, অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে প্রতিদিনকার জীবনে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত তাদের প্রত্যেকের জীবনেই এই জিনিসগুলো প্রতিদিনকার প্রয়োজন, সেই জিনিসগুলোতে হঠাৎ করে ভ্যাট বসানো এবং ভ্যাট বাড়িয়ে দেয়া, যে কারণে বলা হচ্ছে যে 12,000 কোটি টাকা নাকি এই জায়গা থেকে সরকার তুলতে পারবে। একটা কথা আমরা সবসময়, অ্যাটলিস্ট আমি আমার বাজেট স্পিচগুলোতে সবসময় খুবই শক্তভাবে বলেছি, পরোক্ষ করের উপরে চাপটা কমাতে হবে, প্রত্যক্ষ কর বাড়ান। দেখুন আপনি যদি ঢাকা শহরটাই শুধুমাত্র আপনি একটা সার্ভেতে নেন, আপনি দেখবেন এখানে ব্যাঙের ছাতার মতন একটি বাড়ির গা ঘেঁষে আরেকটি বাড়ি দাঁড়িয়ে আছে এবং এই বাড়িগুলো ঢাকা যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ঢাকায় 1 কাঠা জমির দাম এমনও আছে অলমোস্ট 20-25 কোটি টাকা 1 কাঠা। এতগুলো বাড়ি, এই বাড়িগুলোর মালিক কারা, তাদের কাছ থেকে আয়কর তারা ঠিক মতো দিচ্ছে কিনা সেটা দেখা, ওয়েলথ ট্যাক্স বাড়ানো। ফর এক্সাম্পল আমার হয়তো সেরকম আয় নাই কিন্তু আমার কয়েকশো কোটি টাকা সম্পত্তি আছে। যেই লোকটি আজ থেকে 100 বছর আগে হয়তো তার বাবা দাদা গুলশানে একটা 20 কাঠার মানে 20 কাঠা মিলে 1 বিঘার একটা প্লট কিনেছিল, সেই প্লটের দাম তো এখন 500 কোটি টাকা, 400 কোটি টাকা। তো সেই 400 কোটি টাকার উপর সে কি ওয়েলথ ট্যাক্সটা দেয়? দেয় না। সো এই জায়গাগুলোতে ফোকাস করে, এই জায়গাগুলোতে বারবার বলা হয় করের আওতা বাড়ানো হোক, বেশি মানুষের কাছ থেকে কর নেওয়া হোক। করের পরিমাণ বাড়ানোর দরকার নাই, পরোক্ষ করও বাড়ানোর দরকার নেই, প্রত্যক্ষ কর আওতাটা বাড়িয়ে বেশি মানুষের কাছ থেকে যদি কর আদায় করা হতো, কর ব্যবস্থাপনার যদি একটা সুষ্ঠু চালচিত্র থাকতো, তাহলে কিন্তু হঠাৎ করে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে হয় না। আজকে আমি দেখছিলাম শফিক ভাই আমাদের এই সরকারের প্রেস সচিব, উনি বলেছেন যে এটা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, তাদের উপর তেমন কোনো চাপ পড়বে না। আমি জানি না সরকারের ওই আসনটা বোধহয় একটু গোলমেলে, ওখানে যেই যায় একই সুরে কথা বলে এবং হাসিনা বা সরকারকে আমরা বারবার কিন্তু এই ধরনের কথা বলতে শুনেছি, না এটা জনগণের চাপ পড়বে না, এটা
তেমন কিছু হবে না, আমি তো অনেক উন্নয়ন করে দিয়েছি, আমি তো বেতন বাড়িয়ে দিয়েছি। কিন্তু উনি বারবার ভুলে যেতেন যে বেতনটা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আসলে বেতনের টাকা কাজেই লাগে না, ঘুষের টাকা দিয়েই যাদের সংসারের উপরে অনেক খরচ চলে যায়, তাদের বেতন দফায় দফায় বাড়ানোর সাথে বাংলাদেশের আপামর জনসাধারণের আসলে কোনো সংযোগ নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার, যার কাছে আসলে আমাদের সকলের প্রত্যাশা অনেক বেশি, তারাও কেমন জানি শেখ হাসিনার ওই স্বরের মতন করেই কথা বলছেন। এবং খুবই সারপ্রাইজিংলি আমি দেখলাম যে জাতীয় নাগরিক কমিটিও কিন্তু একই ঘোষণা দিয়েছে এবং তারা বলেছে যে কর এবং ভ্যাট যেটা হঠাৎ করে বাড়ানো হয়েছে সেটা যেন কমানো হয়। এবং শিল্পে যদি গ্যাস সংযোগ দেয়, আগের সংযোগে যে পরিমাণ খরচ হতো তার দ্বিগুণ খরচ এখন দিতে হবে। অনেকদিন ধরে কিন্তু বাংলাদেশে বিনিয়োগটা স্থবির হয়ে আছে। বিনিয়োগ বাংলাদেশের দীর্ঘদিন ধরে জিডিপির অনলি 22%, এটা বাড়ছে না। এবং রাজনৈতিক টালমাটাল অবস্থায় বিনিয়োগ কখনো বাড়ে না। সেইখানে আপনি যখন শিল্পে গ্যাস দিতে আবার দ্বিগুণ কর ধার্য করছেন, অটোমেটিক্যালি সেইটা বিনিয়োগের ক্ষেত্রে একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে। সো আমার খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী এবং একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার সরকারের কাছে আবেদন থাকবে যে এভাবে আসলে কর বাড়িয়ে, ভ্যাট দিয়ে, পরোক্ষ কর দিয়ে আপনি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করাটা ন্যায্য হবে না। শুধু কি করের কারণেই আপনার মনে হচ্ছে যে যুগপৎ আন্দোলন করা প্রয়োজন, নাকি আরো অন্য কোনো অব্যবস্থাপনা আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, খুবই নাজুক। আমি যে জায়গায় থাকি, এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেটের পাশের বাড়িটাই আমার। সেই মার্কেটের কয়েকশো দোকান আছে, তাদের যে সাধারণ সম্পাদক তাকে দুদিন আগে কোপানো হয়েছে। লিটারালি 15-20 জন মিলে তাকে কুপিয়েছে, তাকে যিনি হেল্প করতে গেছেন তাকেও কুপিয়েছে। এইরকম অবস্থা কিন্তু এলিফ্যান্ট রোডে আমরা আজকে 100 বছর ধরে, আমার নানার বাড়ি এখন 100 বছর ধরে আমরা আছি, এরকম ঘটনা হয়নি কখনো। আপনি দেখেন বাড়িতে, বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ডাকাতি বেড়েছে, প্রচুর ডাকাতির কথা আমরা শুনি। এটা কিন্তু খুব নিকট অতীতে আমরা শুনি নাই। ছিনতাই অনেক গুণ বেড়েছে। দেখুন বাংলাদেশে অলরেডি মূল্যস্ফীতি এখন ডাবল ডিজিটে, খাদ্যের 14%। অর্থনীতিবিদরা বলছেন খাদ্যের মূল্যস্ফীতি 14%। সেখানে যখন আপনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ভ্যাট বসাবেন, তখন মূল্যস্ফীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং সাধারণ মানুষের অবস্থা কি হবে? এবং যখন আপনার অর্থনীতিটা সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয় নির্বাহ করায় কঠিন হয়, তখন কিন্তু সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি হয় এবং সেই অস্থিরতার আলামত আমরা দেখতে পাচ্ছি। আপনি একটু যদি লক্ষ্য করেন, একটা লাইন দিয়ে শেষ করি, বিএনপির মহাসচিব বেশ কয়েক মাস ধরে একটা নির্বাচনের রোড ম্যাপের কথা বলছেন, সেই রোড ম্যাপ কিন্তু আমরা এখনো পাইনি। জি, ধন্যবাদ। আনাফ সাইদ খান, আপনার কাছে আমি আসতে চাই যে আপনাদের একজন সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন আইসিটি মন্ত্রণালয়ে। আপনারা বলছিলেন বিস্কিট থেকে শুরু করে গ্যাস, নিত্য প্রয়োজনীয় নানা বিষয়ের কথা। আমরা দেখছি যে ইন্টারনেটের দামও বাড়ছে এবং যখন এই সরকার ক্ষমতায় আসে তখন এক ধরনের ঘোষণা দিয়ে এসেছিল যে ইন্টারনেট একটা আসলে মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটা অন্তর্ভুক্ত হবে। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ভ্যাট বাড়লো, এর পক্ষ থেকে কোনো ধরনের কি ধরনের প্রতিক্রিয়া আপনারা আসলে সরকারের কাছে ব্যক্ত করেছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের এবং আমার সহ-আলোচককে। দেখুন, এই যে ভ্যাট ট্যাক্স বা নিত্য প্রয়োজনীয় পণ্যে যে বৃদ্ধি, এটা তো সাধারণ মানুষের জীবনে ভোগান্তি নিয়ে আসে। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই এই ধরনের পলিসির নিন্দা জানাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ফ্যাসিবাদী শাসনামল দেশকে যে পরিমাণ ভঙ্গুর করে রেখেছে এবং আপনারা দেখেছেন যে বিগত ফ্যাসিস্ট রেজিমের টাইমও আইএমএফ থেকে লোন নেওয়া হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আপনার এখানে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছিল এবং এখনো এটাই হচ্ছে একটা কন্টিনিউয়েশন আর কি। কারণ বাংলাদেশে এখন রাতারাতি নতুন কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব হয়নি বা অর্থনীতির নতুন যে সোর্সগুলো, এরকম কোনো সোর্স আসলে নতুন শিল্প বাংলাদেশে চালু করা যায়নি। তো এই অবস্থায় সেই পুরনো ফ্যাসিবাদী যে ব্যবস্থা, আমলাতান্ত্রিক জটিলতা বা ভিতরের যে উপদেষ্টা পরিষদে যারা বসে আছেন তারাই যে সবকিছু রেডি করেন, এরকম তো না ব্যাপারটা। এখানে সরকারের সচিব যারা আছে, আমলা যারা আছে, তো তাদের এখানে আসলে ইনফ্লুয়েন্সটা কি, ব্যাপারগুলা আসলে খতিয়ে দেখার বিষয়। তো সর্বোপরি আমরা এই পলিসি নিন্দা জানাই, এখানে আরো বেটার পলিসি আসতে পারতো।
কি ধরনের বেটার পলিসি আপনাদের কোনো আপনারা তো অনেক কিছু নিয়ে অনেক মতামত করেন, কোনো ধরনের মতামত আছে কিনা যে কি ধরনের বেটার পলিসি বা আসতে পারতো আসলে? এখন বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্দশা, এখান থেকে আসলে মানে শিল্পায়ন ছাড়া আপনি দীর্ঘমেয়াদে তো কোনো সলিউশন আনতে পারবেন না। তো শর্ট টার্মে তেমন খুব বেশি কিছু করার নেই। আচ্ছা, মানে আমরা কি আসলে এই বিষয়টা কি এভাবে বলতে পারি যে আমরা আসলে যতটুকু প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিংবা ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে, সেই রকম প্রত্যাশা পূরণে আপনাদেরও অনেক সময় মনে হচ্ছে যে সেরকম প্রত্যাশা পূরণ করতে পারেনি? যে কারণে আমি দেখি যে অনেকে আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেন সরকারের, আপনারা বলতে চান যে আপনার একটা প্রেসার গ্রুপ। আপনাদের কি প্রত্যাশা পূরণ হয়েছে? না, প্রত্যাশা তো আসলে পুরোপুরি পূরণ হয়নি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখানে যেমন সরকারের দায় আছে এবং সরকারকে আসলে যে সমস্ত দেশের স্টেক হোল্ডারদের সাহায্য করার কথা ছিল, সেটাও আসলে কতটা প্রপারলি পাওয়া যাচ্ছে, বা রাজনৈতিক দলগুলো আসলে কতটা সহযোগিতা করছে, কারণ মুখে এক কথা আর কাজের প্রতিফলনে আরেকটা, এরকম তো আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন যে সব রাজনৈতিক দলে কি সরকারকে অসহায়তা করছে এরকম বলতে চাচ্ছেন আপনি? মানে সব রাজনৈতিক দলের তো আসলে সহযোগিতা বা অসহযোগিতায় খুব বেশি কিছু আসে যায় না। আমি বড় রাজনৈতিক দলগুলোর দিকে আসলে ইঙ্গিত করছি। সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। রুমিন আপা, এটা নিয়ে কোনো কিছু মন্তব্য করতে চান? আপনারা অসহযোগিতা করছেন সরকারকে কোন ক্ষেত্রে? দেখুন, সরকার নিজে যদি নিজেকে ব্যর্থ করার জন্য অস্থির হয়, এই সরকারকে আপনি কিভাবে সহযোগিতা করবেন বলেন? এই সরকারের ফোকাসটা কি আপনি একজন সাংবাদিক হিসেবে বুঝতে পেরেছেন? আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি সরকারের ফোকাস এখন অ্যাজ অন টুডে আমি বুঝি নাই। এই সরকার আসলে কি করতে চাইছে? এই সরকার কয়েকটা কমিশন করেছে, এই কমিশনগুলো রিপোর্ট দেওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর। আজকে জানুয়ারি 9 তারিখ, এখন শুনতে পাচ্ছি আজকে 12 তারিখ, সরি জানুয়ারির 12 তারিখ, এখন শুনতে পাচ্ছি 15 তারিখে বোধ হয় একটা ডেডলাইন করা হয়েছে, 15 তারিখের মধ্যে রিপোর্ট আসবে। এখানে আমি দেখেছি নারী কমিশন করা হয়েছে, শ্রমজীবী মানুষদের জন্য কমিশন করা হয়েছে, এখানে আরো নানান ধরনের কমিশন করা হয়েছে। মানে নারীদের বিষয়ে ডেফিনেটলি আমাদের সকলেরই দায় এবং দায়িত্ব আছে, বাট এই সরকারের কাজ কি সেটা? এই প্রশ্নটাতেও একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মাথায় আসতেই পারে, তাই না? যে এই সরকারের কাজ কি এটা? মানে শ্রমিকদের নিয়ে নানান অসন্তোষ আছে, শ্রম ক্ষেত্রে নানান রকম সমস্যা আছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি আসলে শ্রম খাত ঠিক করা? একটা বিষয় তো এটা সত্যি যে মানে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তারপরে অনেক জায়গায় শ্রমিকদের অসন্তোষ দেখা গেছে, যে কারণে গাজীপুর অনেকগুলো গার্মেন্টস দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে। আমাদের সেক্ষেত্রে একটা সংস্কারের প্রয়োজন হতেই পারে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, আমি সব মেনে নিচ্ছি। এটাকে বন্ধ করার বা এটাকে কমিয়ে আনার, বন্ধ করার কথাটা আসলে রাজনীতিতে একেবারেই ভুল, বন্ধ করা বলে কোনো কথা নাই, কমিয়ে আনার একটাই সহি উপায় ছিল, যদি আপনি মানুষকে পলিটিক্যাল গোল সম্পর্কে একটা স্পষ্ট স্বচ্ছ ধারণা দিতে পারতেন। আমরা জানি না এই সরকার কতদিন আছে। আচ্ছা, আপনি কি জানেন সরকার কতদিন আছে? জানেন না, আমি জানি না, আমি শিওর আমার পাশে যিনি বসে আছেন উনিও জানেন না যে কতদিন পরে একটি নির্বাচন হচ্ছে। এক ধরনের ঘোষণা তো প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেটা খুবই আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। কেন মনে হয়েছে? বিকজ উনি বলেছেন 25শে ডিসেম্বর, একদিন পার না হতেই ওনার প্রেস সচিব বলেছেন 26শে জুন পর্যন্ত, অর্থাৎ 26 সালের প্রথমার্ধ পর্যন্ত হতে পারে। আবার দেখলাম নির্বাচন কমিশনার বলছেন যে এটা আবহাওয়ার উপরেও নির্ভর করে। মানে তাহলে হয়তো 26শে জুনও না, তাহলে আমাদের 26শে ডিসেম্বর দেখতে হবে। মানে দিস আর অল স্পেকুলেশনস which is not very healthy for politics. That's all what I want to say. যে এই যে প্রত্যেকে তার মতো করে ধারণা করছে, আমি ধারণা করছি আবহাওয়ার কথা মাথায় রাখতে হবে, 25-এর শেষ, কিন্তু পরের দিন আবার শফিক ভাই বলছে 26-এর প্রথমার্ধ, মানে জুন পর্যন্ত ধরতে হবে, কিন্তু আবহাওয়া ধরলে তো আসলে জুন হবে না, তাহলে কি সেটা ডিসেম্বর? এই যে স্পেকুলেশন, এটা আপনার মাথায় যেমন ঘুরে, আমার মাথায়ও ঘুরে, ব্যবসায়ীদের মাথায়ও ঘুরে। সো এটা যখন ঘুরতে থাকে না, তখন সর্বত্রই এক ধরনের অস্থিরতা তৈরি হয়, বিকজ কেউ তার প্ল্যানটা করতে পারে না, এবং প্ল্যানটা যে করতে না পারা, তার একটা বড় দায় হচ্ছে সরকারের নিজের প্ল্যান নাই। আমি আজকে কততম বারের মতো বলছি জানি না, বোধহয় 1000তম বার ছাড়িয়ে গেছে গত 5 মাসে, শর্ট, মিড এন্ড লং টাইম প্ল্যানের কথা আমি বারবার বলেছি। শর্ট টার্মে কি করতে চান, কতদিনের, মিড টার্মে কি করতে চান, কতদিনের লং টার্মে কি করতে চান, কতদিনে। এখন পর্যন্ত আমরা
কোনো ধারণাই পাই নাই, কোনো রকম কোনো আভাসও পাই নাই কি করতে চায় এই সরকার। আমরা কখনো শুনি সংবিধান পুরোটা বাতিল হয়ে যাবে, একদল সেই দাবি তোলে, আবার শুনি তারা প্রোক্লেমেশন ঘোষণাপত্র প্রস্তুত করেছে, এর সাথে সরকারের কোনো সংযোগ নাই।